আমি রাজু। বর্তমানে আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমি পেশায় একজন রাখাল বালক। বেশ কিছু ছাগল এবং ভেড়া চড়িয়েই আমার জীবন কাটে। এগুলো দিয়েই আমি আমার পরিবার চালাই। বাড়িতে আমার মা এবং ছোট বোন রয়েছে। আমার বাবা অনেক বছর আগেই মারা গিয়েছেন, যার কারণে পরিবারের প্রায় অধিকাংশ দায়িত্ব আমার নিজের উপর রয়েছে। এজন্য আমাকে ছোটবেলা থেকেই কাজ করতে হয়েছে। আমি তেমন পড়াশোনা করতে পারিনি। আমার বয়স যখন ৫ বছর তখন আমার বাবা আচমকা হার্ট অ্যাটাক করে মারা যায় এবং তারপর থেকে আমার মা অনেক কষ্ট করে আমাকে একটু একটু করে বড় করেছে। আমি ছোটবেলা থেকেই আমার বাড়িতে যেসব কাজকর্ম আছে সেসব করে অভ্যস্ত। আমাদের বাড়িতে একটা গরু আর ৩-৪টা ছাগল ছিল। সেগুলো থেকেই আমার মা একটু একটু করে এগুলো বড় করেছে। আমি যখন বড় হয়েছি তখন থেকেই আমি এগুলোকে চড়াতে আমি বিশাল বিরান ভূমিতে নিয়ে যাই। আমরা যে অঞ্চলে থাকি সেই অঞ্চলটা পাহাড়ি এবং উপত্যকা দিয়ে ভরা এবং এই অঞ্চলে খুব সুন্দর ঘাস পাওয়া যায়, যেখানে কিনা আমি নিয়মিত আমার ছাগলগুলোকে চড়াতে নিয়ে যাই। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগা বক্সের নতুন আরও একটি এপিসোডে। আজকে আমরা জানব রাখাল বালকের জীবনের ঘটনা এবং তার সঙ্গে কিভাবে পরিচয় দেখা হয়েছিল সে সম্পর্কে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। বরাবর মতো কণ্ঠে আমি আজ ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। সেদিন দিনটা ছিল শুক্রবার। আমি জুমার নামাজ পড়ে এসে ছাগলগুলোকে নিয়ে চড়ানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের এখান থেকে সেই তৃণভূমিটা ছিল বেশ খানিকটা দূরে, যার কারণে দ্রুত সময়ের মধ্যে গিয়ে দ্রুত সময় ফিরে আসতে হতো। সাধারণত শুক্রবারের দিন আমি ছাগলগুলোকে খাওয়াতে নিয়ে যেতাম না। বিকেলবেলা এই বাড়ির আশেপাশের আঙিনায় নিয়ে যেতাম। অন্যান্য দিন ছাগলগুলোকে রেখে আমি চলে যেতাম গহীন জঙ্গলের ভিতরে। গহীন জঙ্গলের ভিতরে কিছু কাঠ আছে, সেই কাঠগুলো কেটে ছাগলের পিঠে করে বয়ে নিয়ে আসতাম এবং সেগুলো বাজারে বিক্রি করে 2-4 পয়সা পাওয়া যেত। এরকম করেই বহু বছর ধরে আমি আমার সংসার চালিয়ে যাচ্ছি। বলা চলে রাখালের সঙ্গে একজন কাঠুরিয়াও। ছোটোখাটো কাঠ কেটে সব এক জায়গা করি এবং বাজারে গিয়ে যা বিক্রি করি তা দিয়ে হয়তো 2-4 পয়সা হয় এবং তা দিয়ে বাজার করে বাড়িতে নিয়ে আসি। তো শুক্রবার হওয়ার কারণে সেদিন আমি বেশি দূরে গেলাম না। আমি আমার ছাগলগুলোকে নিয়ে আমার বাড়ির আশেপাশের যে তৃণভূমি আছে সেখানে ছেড়ে দিলাম, ওরা খেতে লাগলো। আমার হাতে একটা বাঁশি ছিল, যে বাঁশিটা আমি খুব সুন্দরভাবে বাজাতে পারতাম। এটা আমি আমাদের পুরান ঘরের ক্যাবিনেটের নিচে পেয়েছি। সম্ভবত আমার বাবার বাঁশি ছিল, তিনি বাজাতে এটা পছন্দ করতেন। তো বাঁশিটা এত সুমধুর ছিল যে আমি সেটা ওই দিন ওই উপত্যকায় একটা গাছের নিচে বসে বাজাচ্ছিলাম। প্রায় দিনই বাজাই, তবে সেদিনটা একটু এক্সেপশনাল কেন ছিল সেটা আপনারা ঘটনাক্রমে আস্তে আস্তে জানতে পারবেন। বাঁশি বাজানো শিখেছিলাম আমাদের ওইখানেরই এক মুরব্বী কাকা আছে, তিনিও নাকি বাঁশি বাজাতে পারতেন। আমি যখন একদিন বাঁশিটা নিয়ে আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে ফোকাতে ফোকাতে যাচ্ছিলাম, তখন তিনি আমাকে ডাক দিলেন বলেন কি যে, এই রাজু, এদিকেই তো বাবা, এটা তো দেখে মনে হচ্ছে তোর বাবার বাঁশি। তোর বাবা খুব সুন্দর বাঁশি বাজাতে পারতেন, তুই বাঁশি বাজানো শিখবি? আমি বললাম, হ্যাঁ কাকা, আপনি আমাকে শেখাবেন? তখন সে বলল, হ্যাঁ, কেন নয়, তুই কালকে থেকে আমার বাড়িতে চলে আসিস, প্রতিদিন অল্প অল্প করে শেখাবো, ঠিক আছে? শুরুতে বিরক্ত লাগতো, কিন্তু পরে আস্তে আস্তে শিখে গিয়েছি। বাঁশির সুর যখন তুলি তখন চারিপাশটা এত করুণ হয়ে ওঠে, আমার বাবার কথা মনে হয়। আমার বাবা ছোটবেলায় আমাকে কত জায়গায় নিয়ে যেত। তিনি বেঁচে থাকলে হয়তো আজকে আমাকে এই কষ্টটা করতে হতো না। আমি সেই গাছের নিচে বসে ছায়ায় বসে বাঁশি বাজাচ্ছিলাম। আচমকা খেয়াল করলাম আমার চারিপাশটা একটা অন্যরকম মিষ্টির ঘ্রাণে মোমো করছে। মানে ঘ্রাণটা একরকমের মিষ্ট এবং সেই সাথে অন্যরকম মিষ্টি আর কি। মনে হয় কোনো ফুল বা কোনো মিষ্টি বা কোনো খাবারের ঘ্রাণ হবে। আমি আসলে সেটাকে অগ্রাহ্য করলাম। আমি সেটাকে খুব সুন্দরভাবে বাজিয়ে যাচ্ছিলাম, এত চমৎকারভাবে বাঁশি বাজিয়ে যাচ্ছিলাম যে আসলে আমার নিজের কাছে শুনতে এত ভালো লাগছিল এবং আমি মনে মনে ভাবলাম যে আমি এত চমৎকার করে বাঁশি বাজাই, কি সুন্দর। বেশ খানিক্ষণ পরে চোখ খুললাম। চোখ খুলে আচমকা দেখলাম আমার চোখের সামনে থেকে কিছু একটা আচমকা গায়েব হয়ে গেল। আমি কিছু বুঝতে পারলাম না। চোখ কসমস করে ভালো মতো তাকাতে দেখলাম আশেপাশে কেউ নেই। অনেকটা বেলা হয়ে গেছে। এখন ছাগল, গরু এবং ভেড়াগুলোকে নিয়ে দ্রুত বাড়িতে ফিরতে হবে। আর আজকে তো জঙ্গলের ভিতরে যাব না, কারণ হচ্ছে ওই দিকটায় গেলে আমার ফিরতে রাত হয়ে যাবে, যেহেতু আমি বিকালবেলা এসেছি। অন্যান্য দিন সকালবেলায় বের হই ছাগল গরু নিয়ে, সারাদিন এখানে কাটাই
এবং বিকাল হওয়ার আগে আগে বাড়িতে চলে যাই। যাই হোক, আমি ছাগলগুলোকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে যাওয়ার পথে সেই কাকার সঙ্গে দেখা হলো। বলল কি যে, তুই খুব সুন্দর বাঁশি বাজাতে শিখেছিস রে, তোর বাবা এরকম সুন্দর বাঁশি বাজাতো, তোর বাপেও আমার কাছ থেকে শিখেছিল বাঁশি বাজানো। আমি বললাম, আপনাকে ধন্যবাদ, আপনি না শিখিয়ে দিলে হয়তো এত কিছু জানতে পারতাম না। তখন প্রায় মাগরিবের আজান হয়ে গিয়েছে। বাড়িতে ফেরার পর মা বলল কি যে, কি রে, আজকে কোনো বাজার সদাই নিয়ে আসলি না? তোরে না দুপুরবেলায় বললাম যে ঘরে চাল নেই রান্না করার মতো, আর এখন তাহলে তুই বাজার সদাই না নিয়ে ফিরেছিস কিসের জন্য? কেমনটা লাগে বল, রান্না করবো কি? আমি বললাম, মা যা আছে টুকটাক বানিয়ে খাও তো, আমার এখন ভালো লাগছে না, আর এখন আমার হাতে টাকাও নেই যে আমি বাজারে গিয়ে বাজার নিয়ে আসবো। কালকে কাট কেটে যা হবে তা দিয়ে কিছু নিয়ে আসবো। আর আজকে তুমি কি লালির দুধ ধুইয়েছ? তখন বললো কি যে, লালিকে তো তুই নিয়ে গেছিলি, দুধ ধোয়াবো কীভাবে? আর বলেছি যে সন্ধ্যা হওয়ার আগে আগে ফিরবি, সেগুলো নিয়ে হাটে গেলে তো বিক্রি করে কিছু টাকা নিয়ে আসতে পারতি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এখন দোহাও, এখনও তো হাট শেষ হয়নি। তখন মা বললো কি যে, না এখন আর যাইতে হবে না, ওই যে দুধ হবে ওই দুধ দিয়েই আমি রুটি বানিয়ে দিচ্ছি, রুটি দিয়ে খেয়ে ঘুমায় পড়, এখন কিছু করার নেই। যাই হোক, অভাবের সংসার। মা চিল্লাচিল্লি করতে লাগলো আমার পর। আমি ভীষণ রেগে গেলাম, আমার মন খারাপ হলো। আমার ছোটো বোন বললো কি যে, মা দুপুরবেলাও রান্না করে নাই, তুইও তো দুপুরবেলা যে কটা ছিল খেয়ে চলে গেছিস, আমরা কেউ খাই নাই। তখন আমার খুব মন খারাপ হলো। বললাম কি যে, আচ্ছা ঠিক আছে, যা রুটি এবং দুধ হয় তোরা দুজনে মিলে খেয়ে নিস। হ্যাঁ, এটা দেখে আমার খুব খারাপ লাগলো। আমি তখন বাড়ির পেছনে একটা জায়গা আছে, একটা পাথুরে জায়গা, সেই জায়গায় মাঝে মধ্যে বসে থাকি এবং সামনে বিশাল এক পুকুরের মতো জায়গা আছে। আমার খুব খারাপ লাগছিল। আমি বাঁশিতে সুর তুললাম, এত সুন্দর করে সুর দিচ্ছিলাম যে যে কেউ এই বাঁশির সুর শুনে খুবই অবাক হবে। তারপর আমি যখন পেছন সাইডে চলে আসলাম, আমি খেয়াল করলাম যে আমার পেছন পেছন কেউ একজন হেঁটে আসছে। মানে বেশ খানিক্ষণ বাঁশি বাজানোর পর আমি অনুভব করছিলাম যে আমার সাথে আশেপাশে কেউ একজন আছে, কিন্তু আমি আসলে বুঝতে পারছিলাম না যে কেউ আছে। তারপর আমি যখন হেঁটে বাড়ির দিকে চলে আসছিলাম, তখন আমার পেছনে কারোর একজনের পায়ের শব্দ পাচ্ছিলাম, কিন্তু কাউকে দেখতে পাচ্ছিলাম না। আমি 2-3 বার পেছন দিকে ফিরে কাউকে দেখতে না পেয়ে বাড়ির দিকে চলে আসলাম। ততক্ষণে সন্ধ্যা অনেকটা নেমে এসেছে এবং গভীর রাতের এক প্রকার পর্যায়ে চলে এসেছে। তো আমি মাকে বললাম, আমি খাবো না, তোমরা খেয়ে ঘুমাও। আমি যে আমার বন্ধুর বাড়িতে গেছিলাম, ওরাই জোর জবস্তি করে খাইয়ে দিল, পিঠা বানাইছিল। আমি মিথ্যা কথা বলে চলে গেলাম নিজের ঘরে শুতে। আমাদের কক্ষ হচ্ছে মোট 3টা। একটা হচ্ছে মেহমান আসলে সেই কক্ষে থাকতে দেওয়া, এবং এই ঘরটা আমার বাবা বানিয়েছিল অনেক আগে। আর বাকি 2টা কক্ষে আমি এবং আমার মা বোন, ওনারা 3 জনে মিলে থাকি। মানে ওরা 2জন এক কক্ষে থাকে আর আমি আরেক কক্ষে থাকি। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে এক আজব স্বপ্ন দেখলাম। আমি যখন বাঁশি বাজাচ্ছিলাম, তখন আসমান থেকে কেউ একজন মাটিতে নেমে এসেছে, এসে আমাকে বলছে যে, তুমি খুব সুন্দর বাঁশি বাজাও তো। কিন্তু সেই জিনিসটার চেহারা অববাই অস্পষ্ট, সেটা একটা ছেলে নাকি মেয়ে সেটাও বোঝা গেল না। তার কণ্ঠস্বরও আমার কাছে একদম আবছা আবছা। আমার আচমকা ঘুম ভেঙে গেল। তখন প্রায় ফজরের আজান হবে। তবে এই টাইমে ঘুম কেন ভাঙলো সেটাই বুঝতে পারছি না। এখন আর ঘুমালে চলবে না, কারণ গতকালকে 9টার দিকে ঘুমিয়েছি। এখন উঠে আমি দ্রুত ফজরের নামাজ পড়ে ছাগলগুলোকে নিয়ে যদি বের হই, তাহলে হয়তো তাড়াতাড়ি আমি ফিরতে পারবো। এবং যেহেতু বাজার সদাই নেই, আর আমাকে আগে বাজার করে দিয়ে যেতে হবে। আমি সকাল সকাল বের হয়ে গেলাম ছাগলগুলোকে খোয়ার থেকে বের করে মাকে বললাম, মা তোমরা কাজ করো, ওই বাসা থেকে কিছু খাবার ধার করে নিয়ে তোমরা খাও, বলো যে সন্ধ্যার দিকে আমি আসলে দিয়ে দিব। মা বললো কি যে, তুই খাবি না? তুই তো কালকে রাত্রেও খালি না। আমি বললাম, মা আমি রাস্তা থেকে কোনো কিছু একটা পেড়ে খেয়ে নিব, রাস্তায় তো অনেক ফল আছে, আর তাছাড়া আমি যে জঙ্গলে যাচ্ছি সেই জঙ্গলেও অনেক খাবার আছে, সেখানে গিয়ে আমি খেয়ে নিব, তুমি চিন্তা করো না। আমাদের এখানে বেশ কিছু ফলের গাছ আছে, যে জঙ্গলের ভিতরে আমি যাবো, সেই জঙ্গলের ভিতরে গেলে খাবারের অভাব হয় না। যার কারণে আমি না খেয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু বাড়িতে খাবার নেই, আর এরকম একটা অভাবের সংসারে আমি যদি এক পেট বেশি খাই, তাহলে আমার বোন হয়তো খেতে পারবে না। যার কারণে আমি ছাগলগুলো নিয়ে দ্রুত বেরিয়ে পড়লাম। মোট 7টা ছাগল এবং 3টা ভেড়া, এই হচ্ছে আমাদের উপযোগ্য। আর একটা গরু আছে, সে বাড়িতেই থাকে, তাকে বাইরে নিয়ে যাই না। মাঝে মধ্যে কাছে গেলে নিয়ে যাই, কারণ গরু নিয়ে যাওয়া একটু জটিল বিষয়। তার জন্য ঘাস কেটে নিয়ে আসি। আমি যে বস্তায় ঘাস কেটে নিয়ে আসি, বস্তা নিয়ে সামনের দিকে এগোচ্ছিলাম। তো যেখানটায় আজকে আমি ছাগলগুলোকে বেঁধে জঙ্গলের ভিতরে যাব, সেই জায়গায় পজিশন মতো সমস্ত ছাগলগুলোকে খুঁটো কেটে একদম রাখলাম এখানে। বললাম কিছু, তোরা কিন্তু এখান থেকে কোথাও যাবি না। প্রত্যেকদিন যাওয়ার সময় আমি ওদের সঙ্গে এরকমভাবে গল্প করে যাই এবং এরকমভাবে বলে যাই।
পেটে চৌচো করছে। ততক্ষণে সূর্য উঠে ভোর অনেকটা বেরিয়ে এসেছে। অনেকটা পথ হেঁটে এসেছি, ক্ষুধা তো লাগবেই, খাবারের সন্ধান করতে হবে। ওদেরকে ওইখানে বেঁধে খানিকটা দূরে যেতেই দেখলাম কি যে একটা গাছে বেশ কিছু আপেল ধরে আছে। আমাদের এখানে আপেল খুব সুন্দরভাবে হয় এবং বিভিন্ন জায়গায় আপেলের চাষ করা হয়। তবে এই আপেলের বাগান আমাদের না, এটা অন্য কারোর এবং অন্য একজনের বাগান। এখানে গেলে খেলে কি বলবে কে জানে। আমি সেখান থেকে 2টা আপেল নিলাম। খানিকটা দূরে যেতেই একটা বন্য পেয়ারা গাছ দেখতে পেলাম। সেখান থেকে 2টা পেয়ারা গাছ ছিঁড়ে আমি খেতে লাগলাম। যাক, কিছুটা খিদা উপশম হলো। তবে এই খাবার খেয়ে আমার ক্ষুধা মিটবে না এবং সারাদিন কাজও আমি করতে পারবো না। সেটা ভেবে আমি আর একটু গহীন জঙ্গলের ভিতরে ঢুকে পড়লাম। আর আমাকে আগে খাবারের সন্ধান করতে হবে। খাবার ভালো মতো পেট না ভরলে আমি তো কাজ করতে পারবো না। সূর্য ততক্ষণে প্রায় অনেকখানি উপরে উঠেছে, সকাল অনেকখানি হয়ে এসেছে। আমি যেটা করলাম, আশপাশে কোথাও ফল খুঁজে না পেয়ে একটা জায়গায় উঠে কাজ করতে শুরু করলাম। বেশ কিছু কাঠ কাটলাম। ততক্ষণে আমার শ্বাস একদম ফুলে উঠেছে, কারণ ক্ষুধা না লাগলে হাত তো চলে না। আমার হাতে যে কুড়াল এবং দাটা ছিল সেটা ঠিকমতো চলছিল না। মানে খাবার পেটে না থাকলে তো কাজও ঠিকমতো করা যাবে না। আমি সঙ্গে সঙ্গে গাছ থেকে নেমে নিচে বসে পড়লাম। বসে হাঁপাচ্ছিলাম, কী করবো কিছুই বুঝতে পারছিলাম না। হাঁপাতে হাঁপাতে কখন যে আমার চোখ লেগে এসেছে জানি না, কারণ রাত্রে ঘুম ভালো একটা হয়নি। খুব দ্রুতই আমার ঘুম ভেঙে গিয়েছে। সাধারণত সূর্য ওঠার কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠি এবং উঠে নামাজ পড়ে তারপর আমি বের হই, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি ওঠা হয়ে গিয়েছে, যার কারণে চোখ টান টান দিচ্ছে। আমার ক্লান্তিও ছিল, সেই সাথে আবার আমি নিজে একটু কম ঘুমানো হয়েছে, ক্লান্ত। তো আমি ওইখানে কখন যে ঘুমিয়ে পড়লাম আমি জানি না। ঘুম ভাঙলো প্রায় 1-1.5 ঘন্টা পরে। আমি যে ঘুমিয়ে পড়েছি সেটা ভেবেই আমি হকচকিয়ে গেলাম। আমি যখন উঠে বসলাম, খেয়াল করলাম যে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। আমি সূর্য দেখে সময় নির্ধারণ করি। সূর্য প্রায় অনেকটা উপরে উঠে এসেছে, তার মানে মাঝখানে 1-1.5 ঘন্টা পেরিয়ে গিয়েছে, সেটা বোঝা যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে উঠতে যাব, ঠিক তখনই আমার নাকে একটা অন্যরকম সুঘ্রাণ ভেসে আসলো। কিসের ঘ্রাণ এটা আমি সেটাই বুঝতে পারছিলাম না। তারপর আমি যখন আমার বাম পাশে তাকালাম, দেখলাম একটা প্লেটে কোনো কিছু একটা ঢাকা দেওয়া। আমি সঙ্গে সঙ্গে সেই জিনিসটার উপরের ঢাকনাটা সরিয়ে ফেললাম। সরিয়ে দেখলাম গরম গরম মুরগি রান্না এবং সে সাথে পোলাও জাতীয় এক ধরনের খাবার ওইখানে রাখা। তার সঙ্গে ডিম আছে এবং খুব সুন্দর একটা স্মেল আসছে ওই খাবারটা থেকে। আমি ছিলাম প্রচণ্ড ক্ষুধার্ত। কে বা কারা এখানে খাবার রেখেছে সেই বিষয় নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না। আগে ক্ষুধা নিবারণ করা দরকার। এরকম একটা আস্ত মুরগির পোলাও রান্না কি এখানে করে রেখে গিয়েছে আমি তো জানি না। তবে আমার খেতে ইচ্ছে হচ্ছিল, তাই আমি খুব দ্রুত নিয়ে সেগুলিকে কয়েক সেকেন্ডের ভিতরে খেয়ে ফেললাম। এত পরিমাণ খেয়েছি যে গলা পর্যন্ত উঠে এসেছে। আমি এর আগে এত খাবার একসঙ্গে কখনো খাইনি। কে এই খাবারগুলো রেখে গেল আমি তো সেটাই বুঝতে পারছিলাম না। তারপর আমি যখন খাবারগুলো খেয়ে চিন্তা করতে লাগলাম যে এটা কি হতে পারে। এই জঙ্গলের ভিতর তো কারো কোনো বাড়ি ঘর নেই, আর কেউ যে এরকম ভালো খাবার আমার জন্য দিয়ে যাবে এরকম কোনো দয়ালু মানুষও আমাদের এলাকায় নেই। আমাদের এলাকায় খুবই কম ঘনবসতি এলাকা এবং এখানে একটা বাড়ি থেকে অন্য একটা বাড়ির দূরত্ব বেশ খানিক। এখানে মানুষজন খুব একটা থাকে না, পাহাড়ি উপত্যকা তো, সেই জন্য মানুষের আনাগোনা খুব কম। জঙ্গলের ভিতর থেকে কাঠগুলো নিয়ে আমি এক জায়গায় করতে লাগলাম আর ভাবছিলাম যে জিনিসগুলো কে দিয়ে গেল। যেহেতু একটু খাবার খেয়েছি, একটু বিশ্রামের দরকার। আমি গাছের গোড়ায় বসে পড়লাম, সেই কাঠগুলোকে খুব সুন্দরভাবে গাঁটটি বেঁধে। ততক্ষণে সূর্য মাথার উপরে উঠে এসেছে, তার মানে প্রায় দুপুর হয়ে এসেছে। আমি বসে বাঁশিতে সুর তুললাম। যেই বাঁশিতে সুর তুললাম অমনি কেন যেন আশপাশটা একটা সুন্দর গন্ধে মোমো করতে শুরু করলো। আমি তখন চারিদিকে তাকাতে লাগলাম, এই অদ্ভুত সুঘ্রাণটা কোত্থেকে আসে। এই নিয়ে আমি 3 দিনে 3 বার পেয়েছি এবং 3 বারই আমি যখন বাঁশির সুর তুলি তখনই আমার আশেপাশে এই সুঘ্রাণটা আসে। মনে হয় কে যেন আমার আশেপাশে ঘোরাফেরা করছে, কিন্তু আমি কাউকে দেখতে পাই না। এটা খুবই আশ্চর্য লাগে আমার কাছে। আমি তখন ভাবলাম যে যেই হোক, ঘ্রাণটা সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। আমি একদম লাউডলি এই কথাটা বললাম। বেশ কিছুক্ষণ বাঁশি বাজানোর পর আমি উঠে আবার কিছু লাকড়ি সংগ্রহ করতে লাগলাম, কারণ এগুলো আমাকে বিক্রি করতে হবে। আমি সেই প্রথম 2 ব্যাচের যে লাকড়িগুলো ছিল সেগুলো আমি আমার যে ছাগলগুলো ছিল সেখানে রেখে আসলাম। ততক্ষণে দুপুর হয়ে এসেছে এবং যে খাবার খেয়েছি তাতে করে আমার পেট একদম টইটুম্বুর হয়ে আসে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি আমার ছাগলগুলোর কাছে এসে সত্যি অবাক হলাম। আমি দেখলাম আমার ছাগলের পাশে 1 বস্তা আটার বস্তা রাখা, আর কি রেশনের বস্তা, এবং সেই সাথে পাশে বেশ কিছু ফল এবং বেশ কিছু মশলা রাখা। আমি অবাক হচ্ছিলাম যেগুলো এখানে কে রেখেছে এবং কে এখানে রেখে গেল। তবে এই জিনিসগুলো যে আমার না সেটা আমি জানি, যার কারণে এটা আমি নিতে পারবো না। সম্ভবত কেউ সাহায্য করে গিয়েছে,
তবে আমি তো কাউকে দেখিনি যে কে সাহায্য করেছে। তাহলে কি এগুলো এখানে ফেলে যাব? কিছু বুঝতে পারছিলাম না। আমি সঙ্গে সঙ্গে জঙ্গলের ভিতর চলে গেলাম। জঙ্গলের ভিতর যাওয়ার পরে আমি আরও বেশ কিছু লাকড়ি কাটলাম। তারপর সেই লাকড়িগুলো নিয়ে আমি চলে আসলাম এই পাশে। দুটো বকরি যারা কিনা বড় বড় ছিল, তাদের ঘাড়ে বেশ কিছু লাকড়ি চাপিয়ে আরও ছোটো ছোটো যারা ছিল সকলের কাঁধে একটু একটু করে চাপালাম। আর সেই বস্তা যেটা ছিল সেই বস্তাটা আমি ওখানে ফেলেই চলে আসলাম, কারণ ওইটা তো আমার জিনিস না। কেউ হয়তো ওখানে রেখে গিয়েছে, বা ওই জিনিসটা হয়তো আমার না। আমার তো নাম লেখা নেই, অন্য কারো তো হতে পারে, যার কারণে আমি এটা না নিয়ে চলে এসেছি। বেশ খানিকটা পথ হেঁটে আসার পরে আমি খেয়াল করলাম রাস্তার পাশে ওই সেম বস্তা, সেম সেই মিষ্টির প্যাকেট এবং সেম সমস্ত জিনিসপাতি রাখা। এবং একজন লোক এসে বলছে, এই জিনিসটা বোধহয় আপনার, তাই না? আপনি এখানে ফেলে এসেছিলেন। আমি তখন বললাম, না না, এটা তো আমার না। লোকটা খুবই রহস্যজনক। তার মুখে এক প্রকার লম্বা ঘোমটা টানা, চেহারাটা একদম ধবধবে সাদা। তাকে দেখে মনে হচ্ছিল না যে তিনি আমাদের এই অঞ্চলের কেউ। আমি তখন তাকে বললাম যে, জি না, এটা আমার না। তো তখন উনি বললেন যে, এটা নিশ্চয়ই আপনারই, কারণ আমি দেখেছিলাম ওইখানে আপনার বকরিগুলোর কাছে একজন এটা রেখে গিয়েছে, আর আমাকে বলে গিয়েছে যে এটা যদি রাখাল বালক আসে তাহলে তাকে বুঝিয়ে দিতে, কিন্তু আপনি তো না নিয়ে চলে আসলেন। আসলে আমি ব্যস্ত ছিলাম, তো এই কারণে এখান থেকে চলে এসেছিলাম। আপনি এগুলো নিয়ে যান। খুব ভালো একজন মানুষ এসেছিলেন, তিনি আপনাকে এগুলো দিয়ে গিয়েছেন। এই কথা শুনে আমি বেশ খানিকটা খুশি হয়ে গেলাম। সত্যিই কি তাই? আসলে আমার বিশ্বাস হচ্ছে না। আমার ঘরে খাবার নেই। যদি এই জিনিসগুলো আমি নিয়ে যেতে পারি তাহলে হয়তো মা খুশি হবে, বেশ কিছুদিনের খাবারের জোগাড় হবে। তখন উনি বললেন, জি হ্যাঁ, সত্যি আপনার, আপনি এই জিনিসগুলো নিয়ে যান। আমি কি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিব? আমি তখন বললাম, আরে না না, আপনি এই কষ্টটা করতে যাবেন কিসের জন্য? আপনি এতটুকু করেছেন সেটাই অনেক কিছু। তারপর আমি সেই জিনিসগুলো কাঁধে তুলে নিলাম। বস্তাটা এক কাঁধে, আর বাকি যে জিনিসপাতি ছিল, রেশনের যত সব জিনিসপাতি, সেগুলো এক কাঁধে নিয়ে দ্রুত ছুটতে লাগলাম। আমি অন্যান্য ছাগলের পিঠে চড়াতে পারবো না, কারণ তারা সকলেই লাকড়ি বহন করছে। বেশ খানিক্ষণ পরে বাড়ি পর্যন্ত চলে আসলাম। বাড়িতে এসে মা বলল কি যে, কী রে, এই জিনিসগুলো কোত্থেকে নিয়ে আসলি? আমি বললাম, পথির মধ্যে একজন আমাকে দিয়েছে, বলেছে এগুলো আপনাদের প্রাপ্য। মা আমাকে বকতে লাগলো, তুই শেষমেশ এইসব নিয়ে আসবি, সাহায্য তাই বলে? আমি বললাম, মা কিছু করার নেই, এটা আল্লাহর তরফ থেকে এসেছে, সেটাই তুমি চিন্তা করো। আমি আর কিছু বললাম না। নামিয়ে রেখে আমি বললাম, মা আমি এগুলো বিক্রি করে আসি। যে 4-5টা ছাগলের পিঠেগুলো চড়িয়েছিলাম, সেই 4-5টা ছাগলকে একসাথে নিয়ে আমি বাজার পর্যন্ত চলে গেলাম। বাজারে গিয়ে সেই লাকড়িগুলো বিক্রি করলাম। বেশি টাকা হলো না, তবে যা হয়েছে সেটা দিয়ে তার খাবার কিনতে হবে না, কারণ অলরেডি আমার বাড়িতে খাবার আছে। আর আজকে বাড়িতে গিয়ে খুব ভালো খাবার খাবো। আর দুপুরবেলা যে খাবার খেয়েছি সেই খাবারের রেশ এখন পর্যন্ত আমার পেটে আছে। আমি ছাগলগুলোকে নিয়ে বাড়িতে চলে গেলাম। তাদেরকে খোয়ারে ঢুকিয়ে খাবার দিয়ে যখন আমি রান্নাঘরে আসলাম, দেখলাম মা মাংস রান্না করছে। বললো কি যে, এই মাংস কোথায় পেলে তুমি? মা বললো কি যে, কেন, তুই তো সাথে করে নিয়ে আসলি, এটার ভিতরে তো ছিল। যাই হোক, আজকে অনেকদিন পরে মাংস খাবো। তো আমি তো আর বলতে পারছিলাম না যে আমি দুপুরবেলা এরকম এরকম খেয়েছি এবং কেউ একজন দিয়ে গিয়েছে, কিন্তু এসব আমার সাথে কী ঘটনা ঘটছে আমি তো সেসবই বুঝতে পারছি না। তারপর আমি যখন একটু একটু করে সামনের দিকে এগোলাম খাবার জন্য, খাবার খাওয়া শেষে আমি গিয়ে বাড়ির সেই পেছনে চলে গেলাম, যে জায়গাটায় বসে আমি মাঝে মধ্যে বাঁশি বাজাই। আমার ভালো সময়টাতেও আমি ওইখানে বসে থাকি, খারাপ সময়টাতেও ওইখানে বসে থাকি। জায়গাটা এমন ছিল, আমাদের বাড়ি থেকে প্রায় 400-500 মিটার দূরে, অনেকটা দূরে না, তবে একটু দূরে একটা বড় লেকের মতো জায়গা আছে, খুব বড়। সেখানে পানি আছে। লেকের ওই পাশে বিশাল এক উপত্যকা, বিশাল এক পাহাড়। সেখানে চারিদিকে শুধুমাত্র ফুলের বাগান, মানে ছোট ছোট জঙ্গলি ফুল ফুটে আছে। একটা বিশাল আকৃতির গাছ আছে, সেই গাছের পাশে বসেই মূলত গিয়ে আমি বাঁশি বাজাই। অনেক ভালো লাগে আমার। আমি চোখ বন্ধ করে আবার বাঁশিতে সুর তুললাম। তারপর যখন আমি বাঁশির সুরের মাঝখানে আচমকা চোখ খুললাম, আমি দেখলাম আমার সামনে লাইটের মতো কোনো কিছু একটা জ্বলছে, এবং সেটা একটা মানুষের অবয়ব। আমি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে পেছনে ছিটকে পড়ে গেলাম। এখন না, এমনটা কখনো হয় না যে আমি চোখ খুলে বাঁশি বাজাচ্ছি। চোখ বন্ধ করে যখন আমি বাজাই তখন আমি সুরটা ভালো মতো তুলতে পারি, কিন্তু আচমকা এরকম একটা জিনিস থেকে সত্যি আমি ভয়ে পেছনে ছিটকে পড়ে গেলাম। আমার বাঁশির সুর বন্ধ হয়ে গেল। আমি সত্যি অবাক হলাম। কে আছে এখানে? কে? আমি বলতে লাগলাম। আমি বললাম, কে এখানে? আমি কিন্তু ভয় পাচ্ছি, কে বলুন, সত্যি করে বলুন। তো তখন কেউ কিছু বলল না। আমি তখন সত্যি সত্যি এখান থেকে ভয় পেয়ে দৌড়ে বাড়িতে চলে আসলাম। আমার আসলে কিছু মাথায় ঢুকছিল না, কে ছিল এখানে সেটাই বুঝতে পারছিলাম না। রাত্রে ঘুম ছাড়া ছাড়া হলো, কারণ ওই অদ্ভুত স্বপ্ন বারবার আমি দেখছিলাম। পরের দিন সকালবেলা আবার আমি ছাগলগুলোকে নিয়ে বের হলাম। তারপর যখন আমি সেই উপত্যকায় পৌঁছালাম, ছাগলগুলোকে বেঁধে আবার আমি জঙ্গলের ভিতর চলে গেলাম।
আজকে পেট অনেকটা ভরা ছিল। দুপুরের খাবারও সঙ্গে করে নিয়ে এসেছি, রুটি নিয়ে এসেছি এবং সেই সাথে মাংস। আমার খুব ভালো লাগে এগুলো খেতে। তারপর আমি যখন সেই কাছাকাছি চলে আসলাম এবং কাঠগুলো কাটছিলাম, বেশ খানিক্ষণ কাঠ কাটার পরে ক্লান্ত হয়ে গেলাম। ক্লান্ত অবস্থায় আবার আমি একটু বিশ্রামের জন্য চোখ বুজলাম। এরকমটা প্রায় দিনই হয় যে বিশ্রামের জন্য একটু চোখ বুঝি আমি, তবে আধা ঘন্টা বা 20 মিনিটের বেশি ঘুমাই না। আমার আজকেও প্রায় 1.5 ঘন্টা কেটে গেল মাঝখানে, এবং এই 1.5 ঘন্টায় আমি যখন ঘুম থেকে উঠে আবার আমার বাম সাইডে তাকালাম, দেখলাম আবারও একটা বড় থানচিতে করে কিছু একটা রাখা। আমি যখন সেই থানচিটা উঠালাম, উপরের ঢাকনাটা উঠিয়ে আমি দেখলাম খাসির রেজালা, তারপর নানান ধরনের মাংস এবং সেই সাথে মিষ্টি, ফল মূল সব কিছু দিয়ে থালাটা সাজানো। আমি আসলে বুঝতে পারলাম না এই থালাটা কে রেখে গিয়েছে এখানে এবং কেন আমার সঙ্গে এরকমটা ঘটছে। এরকম চালের বস্তা দিয়ে যাচ্ছে, আচমকা আমি কাউকে দেখতে পাচ্ছি, তারপর এরকম একটা থানচি ভর্তি খাবার দিয়ে যাচ্ছে। গতকালকের চেয়ে আজকের থানচিটা অনেক বড়। আমি যেহেতু খাবার নিয়ে এসেছিলাম, সেই খাবারগুলো আমি ওইখানে রেখে ওই বড় ভালো খাবারগুলো খেতে লাগলাম, কারণ আমি লোভ সামলাতে পারছিলাম না। এত ভালো খাবার আমি আমার জীবনে কোনোদিন খেয়েছি বলে মনে পড়ে না। বাবা থাকতে হয়তো খেতাম, কিন্তু তখন এত স্বাদ কখনো লাগেনি। খুবই অদ্ভুত রকমের ঘ্রাণ এবং এত সুন্দর রান্না যে আমি খেতে খেতে যেন পাগল হয়ে যাচ্ছিলাম। প্রায় খেতে খেতে অর্ধেকের বেশিটা খেয়ে ফেললাম। বাকি অংশটুকু আমি ভাবলাম বাড়িতে আমার মায়ের জন্য নিয়ে যাব, কারণ হচ্ছে আমার মায়া এবং বোন এই খাবারগুলো কতদিন খায় না, এবং বাড়িতেও তেমন একটা রান্না হয় না। খুব সুন্দর। তবে গতকালকে বেশি ক্ষুধা লেগেছিল বলে এই জিনিসগুলো আমি আসলে বাড়িতে নিয়ে যেতে পারিনি। আমি সেই জিনিসগুলোকে ঢাকা দিয়ে রাখলাম। এই অর্ধেকটা আমি বাড়িতে নিয়ে যাব, কিন্তু এই থানচি কার এবং খাবার কে দিয়ে গেল সেটাও আমি আজকে ভাবতে লাগলাম। কিছুই আমার মাথায় ঢুকছে না। আমি কাঠগুলো কেটে সেগুলোকে করে বহন করে ওই ছাগলের কাছে রেখে আসলাম। আরও এক বোঝা আছে, এই বোঝা নিতে হবে এবং সেই থানচি ভর্তি খাবারটা নিতে হবে। আমি যখন সেই একটা ভর্তি বোঝা আমার কাঁধে তুললাম আর থানচিটা যখন তুলতে গেলাম, আমি খেয়াল করলাম জিনিসটা উঠতে চাচ্ছে না, বেশ খানিকটা ভারী। কারণ আমি যখন খাবার খেয়েছিলাম তখন ওটা হালকা ছিল। তখন আমি যখন আবার সেই জিনিসটা খুললাম, আমি দেখলাম গরম গরম ধোঁয়া উঠছে এবং সেই সাথে সেখানে আস্ত একটা খাসির কোনো একটা পায়ের অংশ বা রেজালার অংশ সেখানে রাখা। আশ্চর্যজনক ব্যাপার, এই জিনিসগুলো তো আমি খেয়ে ফেলেছি, তাহলে এটা আবার পূর্ণ হয়ে গেল কিভাবে? আমার মাথায় কিছুই ঢুকছে না। সত্যি অবাক হওয়ার মতো বিষয়। আমি সেখানে বসে পড়লাম। কি ব্যাপার, এটা কিভাবে ঘটলো? এটা তো অসম্ভব ব্যাপার। আমি নিজে খেয়েছি, আমার পেটে এখন পর্যন্ত ভরা, তাহলে এই থানচিটা এখন পর্যন্ত এখানে গরম অবস্থায় এবং আগের থেকে বেশি খাবারে পূর্ণ কিভাবে হলো? কিছুই বুঝতে পারছি না। আমি সঙ্গে সঙ্গেই সেটা উঠিয়ে নিলাম এবং খুব দ্রুত গতির সাথে সেই জায়গাটা প্রস্থান করলাম, কারণ এখানে নিশ্চয়ই কোনো খারাপ কোনো কিছু থাকতে পারে সেটা ভেবেই আর কি। আর অনেক সময় একটু পরে সন্ধ্যা নেমে আসবে, যার কারণে আমি খুব দ্রুত সেখান থেকে গিয়ে সেই ছাগলগুলোর কাছে গিয়ে সব কিছু প্লেসমেন্ট করলাম। তারপর আমি দেখলাম কিছু দূরে অনেকটা সেই লোকটা দাঁড়িয়ে আছে, যে লোকটা গতকালকে আমাকে খাবারের বস্তা দিয়েছিল। আমি তাকে ডাক দিলাম, কিন্তু আমি খেয়াল করলাম সেই লোকটা আসলে সেখানে নেই। তাহলে কি আমি ভুল দেখেছি? অনেকটা দূরে ছিল। আমি কি কোনো অবভয় দেখেছি? আমার মাথায় কিছু ঢুকছিল না। আমি সেই সব কিছু ছাগলের পিঠে বহন করে থানচিটা আমার মাথায় তুলে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। বেশ খানিকটা হাঁটার পরে বাড়িতে প্রায় ফিরে আসলাম। প্রায় সন্ধ্যা লেগে এসেছে। আজকের বাজারে যাব না, কারণ বেশ ক্লান্ত লাগছে। বাড়িতে ফেরার পর আমি যখন মাকে বললাম, মা, সেই লোকটা না আজকে আমাকে এই খাবারগুলো আবার দিয়েছে। উনি বেশ ভালো লোক এবং আমাকে এরকম প্রত্যেক দিনই উনি খাবার দিচ্ছেন। কেন দিচ্ছেন আমি জিজ্ঞেস করতে পারিনি, উনি আমাকে দিয়েই চলে গিয়েছে। তখন মা বলল, যাই হোক, লোকটা অনেক ভালো, আল্লাহ ওনার ভালো করুক এবং উনি যেন ভালো থাকেন। আমার যতটুকু মনে হয় যে ওই লোকটাই আমাকে সাহায্য করার উদ্দেশ্যেই হয়তো এমনটা করেছেন। আমরা সকলে মিলে রাত্রে সেই খাবারগুলো ভাগ করে খেলাম। খাবার খাওয়ার পরেও অর্ধেকের বেশি রয়ে গেল। আমার বোন বলল, এত সুস্বাদু এবং মজাদার খাবার আগে আমি কোনোদিন খাইনি। তোকে অনেক ধন্যবাদ ভাই, তুই আমার জন্য এগুলো নিয়ে এসেছিস। তুই তো চাইলে একাও খেতে পারতি, কিন্তু আমি তো তোদেরকে বলতে পারছি না যে আমি খেয়েছি অলরেডি দুপুরে। তারপর আমি সেগুলো খেয়ে ঘুমাতে গেলাম। ঘুমাতে যাওয়ার সময় কেন যেন ঘুম আসছিল না। একবার এপাশ করছিলাম, একবার ওপাশ করছিলাম, কারণ বিগত কয়েকদিন ধরে আমার সঙ্গে যা ঘটছে সেসব বিষয় নিয়ে আমি সত্যিই অনেক শঙ্কিত। আসলে খুবই শঙ্কিত, কারণ এসব জিনিস তো আদতেও ঘটা সম্ভব নয়। এরকম একটা থানচি কেউ আমাকে দিয়ে যাচ্ছে, সেটা আবার পরিপূর্ণ থাকছে, কিন্তু কি এটা করছে এবং কেনই বা করছে? আমাদের বাড়িতে আগামী 1 মাসের রেশন আছে। এই 1 মাস যদি আমি কাজ নাও করি তাও আমি খেতে পারবো, তবে এটা আমার করলে চলবে না। আমাকে নিয়মিত খেতে হবে, নিয়মিত কাজ করতে হবে এবং আমাদের মাঠে ফসলের জমিতেও নিয়মিত কাজ করতে হবে। তা না হলে হয়তো এগুলো ফুরিয়ে যাওয়ার পর তখন কি করব?
বসে বসে খেলে রাজার গোলাও ফুরিয়ে যায়। এটা চিন্তা করে পরের দিন সকালবেলা আমি কাজে যাব বলে সিদ্ধান্ত নিলাম। আমি এদিকে ওদিকে করছিলাম, কিন্তু কোনোভাবেই না আমার ঘুম আসছিল না। আমি উঠে বাইরে চলে আসলাম বাঁশিটা নিয়ে। আমাদের বাড়ির চারপাশটা একটা কাঠ দিয়ে ঘেরা, মানে ছোট একটা কাঠের গুঁড়ি দিয়ে সুন্দরভাবে ঘেরাও দেওয়া। আমি সেই গেটটা খুললাম এবং সেই গেটটাও এক প্রকার কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি। খুলে বাইরে বের হলাম। বাড়ির সামনের রাস্তার ওই পাশে বসে পড়লাম। বসে আমি বাঁশির সুরে সুর তুললাম। আকাশে তখন ভরা জ্যোৎস্না। কি এক অদ্ভুত জায়গা! এই লেকটার পাশে বসতে আমার খুব ভালো লাগে, তবে সেই পুরাতন লেকের কাছাকাছি আজকে যাইনি। আমি বাঁশি বাজাতে লাগলাম। বাঁশির সুরে যেন আমি নিজে মাতম খাচ্ছিলাম। এত চমৎকার একটা পরিবেশ যে আমার কাছে সত্যি অবাক লাগছিল। আমি তখন বাঁশি বাজাতে বাজাতে আচমকা আবার চোখ খুলে ফেললাম। আমি খেয়াল করলাম আমার থেকে অনেকটা ওপরে কিছু একটা উঠছে এবং সেটা এক প্রকার বাতাসের মতো মানে ভেসে বেড়াচ্ছে। সেই ঘ্রাণটা আমার নাকে বাঁশি বাজানোর শুরুর থেকেই একদম আসছে। আমি জানি না যে বাঁশির সঙ্গে এই ঘ্রাণের কি সম্পর্ক। বাঁশি বাজালে এই ঘ্রাণটা খুব তীব্রভাবে আমার নাকে আসে। যখন চোখ খুললাম আজকে আমি আর ভয় পেলাম না। আমি দেখলাম অনেকটা ওপরে, সেই লেকের ওপরে মানে খুব সুন্দরভাবে সেই জিনিসটা উঠছে। আমি ভয় না পেয়ে সেই জিনিসটাকে বললাম, এই আপনি কে এবং আপনি ওখানে ওরকমভাবে উঠছেন কিভাবে? কারণ সেটার অবয়ব একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। তার গায়ে বিশাল আকৃতির ফ্রক জাতীয় জামা পরা, চুলগুলো একদম প্রায় নিচ পর্যন্ত, তার পায়ের নিচ পর্যন্ত ঝুলে আছে এবং সেই সাথে তাকে দেখে মনে হচ্ছে সে খুব সুন্দরী। কিন্তু এরকমটা কিভাবে সম্ভব? সে কেউ একজন শূন্যে ভাসছে, তার গায়ের রং একদম কটকটে সাদা এবং তার শরীরে আলো জ্বলছে। সেই জিনিসটা আমার কাছে এগিয়ে আসলো। এগিয়ে এসে আমার থেকে প্রায় 7-8 হাত দূরে হাওয়ায় ভাসছে। আমি কেন যেন ভয় না পেয়ে জিজ্ঞেস করলাম, এটা কিভাবে হলো আমার সঙ্গে আমি জানি না, তবে আমি জিজ্ঞেস করলাম। তখন সেই লোকটি মানে মেয়েটি আমার কাছে প্রথমবারের মতো জবাব দিল যে, তুমি বাঁশির সুর থামিয়ে দিলে কিসের জন্য? তোমার এই বাঁশির সুর যে আমাকে ঘরে থাকতে দেয় না। এত চমৎকার করে তুমি বাঁশি বাজাও যে আমি আসলে মাতাল মাতাল হয়ে যাই। তুমি আবার বাঁশির সুরটা বাজাও। আমি তখন বললাম যে, আমি কিন্তু আপনাকে দেখে ভয় পাচ্ছি। ভয় পাবার বিশেষ কারণও আছে, কারণ স্বাভাবিক কোনো মানুষ এরকমভাবে হাওয়ায় ভাসতে পারে না। আপনি নিশ্চয়ই কোনো স্বাভাবিক মানুষ নন। আপনি কে? আপনার পরিচয় আমি জানতে চাই। যদিও কথাটা আমি খুব সহজভাবে বলে ফেললাম, কিন্তু আমার বুকের ভেতর ধড়ফড় করছিল ভয়ে। আমি চাইলে এখান থেকে উঠে চলে যেতে পারছিলাম না, কারণ যে জিনিস মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ওই দূর থেকে কাছে উড়ে চলে আসতে পারে, সেই জিনিস আমাকে খপ করে ধরতেও 1 সেকেন্ড সময় নেবে না। এই কারণে আমি উঠে যাচ্ছিলাম না। আমি তখন তাকে বললাম যে, আচ্ছা আপনি কে বলুন তো? আপনি কেনই বা এরকমভাবে আমাকে ভয় দেখাচ্ছেন? মেয়েটি তখন একটু মুচকি হেসে বলল, আমি আপনাকে ভয় দেখাচ্ছি না আপনি আমাকে পাগল করেছেন? কোনটা বলুন তো? আমি তখন বললাম যে, আমি তো কিছু জানি না, তবে আপনি সত্যি সত্যি আমাকে ভয় দেখাচ্ছেন। আমি আপনার এরকম আচরণে ভয় পাচ্ছি। আপনি কে বলুন তো? আপনাকে দেখে তো কোনো আশরাফুল মাখলুকাত মনে হচ্ছে না। আপনি কোনো মানুষের কেউ না। তাহলে আপনি কে এবং আমার পিছু কেন নিয়েছেন এবং আমাকে কেন এরকমভাবে ফলো করছেন? আমি তখন বেশ ভালোই বড় এবং ভয় ডর মোটামুটি আছে বললে চলে, তবে অতটা ভয় পাচ্ছি না মেয়েটাকে দেখে, কারণ মেয়েটা অসম্ভব রকম সুন্দরী। তার দিকে তাকিয়েই আমার কেন যেন অন্যরকম একটা অনুভূতি হচ্ছে মনের ভেতরে। মেয়েটি তখন আমাকে বলল, আমার পরিচয় না হয় পরে জানবেন, কিন্তু আপনি এত সুন্দর করে বাঁশি বাজান যে আপনার বাঁশির সুর শুনে আমি ঘরে থাকতে পারি না। আমার কাছে অদ্ভুত রকমের মায়া লাগে। এরকম মায়া কেন লাগে আমি বলতে পারবো না। তো আপনি আমার পরিচয় জানতে চেয়েছিলেন না? সেটা না হয় পরে দেওয়া যাবে, তবে আপনি কি আর কিছুক্ষণ আমাকে বাঁশির সুর শোনাতে পারবেন? আমার খুব ভালো লাগে। আমি যখনই এখানটায় বসে থাকি আশেপাশে, আমি জানি যে এই সময় আসলে আপনি বাঁশি বাজাবেন। সেই সুরের অপেক্ষায় থাকি। আমি ঘরে বসে থাকতে পারি না, বরং বাঁশির সুর আমাকে বাইরে টেনে নিয়ে আসে, দিনে হোক রাতে হোক যে কোনো সময় হোক। তখন আমি আসলে বুঝতে পারলাম যে ওই খাবারগুলো আমাকে কে দিয়ে যাচ্ছিল। আমি তখন তাকে বললাম যে, আচ্ছা আপনি কি আমাকে সেই খাবারগুলো দিয়ে যাচ্ছিলেন? আপনাকে দেখে তো অলৌকিক কোনো কিছু মনে হচ্ছে। আমার সত্যিই বিশ্বাস হচ্ছে না এবং আমি অন্যরকম একটা কল্পনা জগতে হারিয়ে যাচ্ছি। এটা কি সত্যি নাকি মিথ্যা? আমি কি কোনো স্বপ্ন দেখছি? আমি নিজের হাতে চিমটি কাটলাম, কিন্তু না, এটা কোনো স্বপ্ন না। মেয়েটি আমাকে বলল যে, এটা কোনো স্বপ্ন না। আমি জানি, আমি আপনাকে চিনি, আমি আপনাকে অনেকদিন ধরে দেখছি। আপনার বাঁশির সুর শুনতে আসি প্রায় দিনই। আপনার অগোচরে আমি আপনার বাঁশির সুর শুনে চলে যাই। তবে আজকে আপনি আমাকে আচমকা সরাসরি দেখে ফেলেছেন এবং কেন যেন আজকে মনে হলো যে আপনার সঙ্গে দেখা করি। অনেক তো হলো লুকোচুরি, তবে আপনি আমাকে বাঁশির সুর শোনান,
আমি আপনার পাশে বসে শুনি, আমি আপনাকে সমস্ত ঘটনা বলবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি এসে বসুন এখানে। কেন যেন মেয়েটার প্রতি আমার অন্যরকম একটা মায়া কাজ করছিল, যে কারণে তাকে ভয় না পেয়ে আমি তাকে আমার পাশে বসতে বললাম। আমার থেকে 1-2 হাত পাশে এসে বসলো। আমি নিজেই তাকে এখানে বসতে বললাম। সে বসলো। তার গা থেকে সেই অদ্ভুত ঘ্রাণটা ভেসে আসছিল। তার মানে বোঝা গেল যে এই হচ্ছে সেই মেয়ে যার গায়ের ঘ্রাণ আমি এতদিন ধরে পাচ্ছিলাম, এবং সে নিশ্চয়ই কোনো আশরাফুল মাখলুকাত অথবা মানুষের সন্তান নয়। সে নিশ্চয়ই কোনো ভিন্ন কোনো জগৎ থেকে এসেছে। তাহলে কি সে এলিয়েন বা অন্য কোনো কিছু? আমার মাথায় কিছু ঢুকছিল না। আমি বাসাতে সুর তুলতে পারছিলাম না। আমি সুর কেমন যেন বিকৃতি হয়ে যাচ্ছিল। আমি তখন তাকে বললাম, আচ্ছা আপনি কি আপনার পরিচয়টা আমাকে দিতে পারেন? আসলে আপনার পরিচয় না জানতে পারলে আমি বাসাতে সুর তুলতে পারছি না। তখন সে আমাকে বলল, আমার নাম এলিজা, আমি একটা পরী। জিন জাতির নাম শুনেছেন? তখন আমি বললাম, হ্যাঁ, জিন জাতির নাম শুনবো না কিসের জন্য? মুসলমান হয়ে জন্মেছি, জিন জাতির নাম তো অবশ্যই শুনবো। তবে আপনি একটা জিন হয়ে কেন আমাকে দেখা দিলেন, এবং কেনই বা আমার পিছু পিছু আপনি ঘুরছেন? কিছুই তো বুঝতে পারছি না। আমি আমার দাদির কাছ থেকে যতটুকু শুনেছিলাম ছোটবেলায়, জিনেরা সাধারণত মানুষকে দেখা দেয় না, তারা তাদের জগৎ নিয়ে ব্যস্ত। আর যদিও দেখা দেয়, কিছু শয়তান জিন আছে যারা কিনা মানুষের ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু আপনি কেন আমাকে, আমি তো বুঝতে পারছি না। মেয়েটি তখন বলল, আমি সব কিছুই বলবো। আমার পরিচয় যেহেতু জানতে পারলে এবং আমার নামটাও জানতে পারলে। তোমার নাম রাজু, তাই না? আমি তোমাকে অনেকদিন ধরেই দেখছি। আমি বললাম, জি হ্যাঁ, আমার নাম রাজু। আমি একজন রাখাল বালক এবং কাঠুরিয়া। এগুলো করে আমার সংসার চালাই। তবে কিছুদিন ধরে আমার সাথে অদ্ভুত ঘটনা ঘটছে। আমি কাজে গেলে কেউ বা কারা আমার জন্য খাবার রেখে যায় আর বাড়িতে রেশন দিয়ে যায়। এটা কি আপনি করেছেন? আপনি যদি একজন জিন, আপনার জন্য তো এগুলো করা অসম্ভব কোনো কিছু না। মেয়েটি তখন একটু মুচকি হেসে বলল, সেটা না হয় পরে ভাবা যাবে, আগে আপনার বাঁশির সুর শুনি, যেটা শুনতে আমি এখানে এসেছি। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে। আমি খুব মনোযোগ দিয়ে বাঁশিতে সুর তুলতে লাগলাম। এত করুণ সুর যে আমার নিজের কানের মধ্যেই এক প্রকার অন্যরকম ভাবে বেজে উঠছিল। মেয়েটি তখন আমার দিকে তাকিয়ে বলল, আপনি এত সুন্দর করে বাঁশি বাজাতে পারেন? আপনার মনের মধ্যে যে একটা চাপা দুঃখ আছে, সেটা আপনার সুর শুনলেই বোঝা যায়। আমি খুব টের পাই আপনার মনে অনেক দুঃখ, তাই না? আমি বললাম, তা একটু আছে। আপনি যেহেতু আমাকে অনেকদিন ধরে ফলো করছেন, এটা তো জানবার কথাই যে আমার বাবা অনেক বছর আগে মারা গিয়েছে, আর আমার ছোট বোন আছে, আমার মা আছে। এলাকার অনেকেই আমাদের অত্যাচার করে। বিশেষ করে আমাদের বাড়িটা আমাদের এলাকার একজন প্রভাবশালী লোকের কাছে বন্ধক দেওয়া, এবং তিনি হচ্ছে মাঝে মধ্যে এসে আমাদেরকে বিরক্ত করেন। তার টাকা আমার বাবা শোধ করে যাননি। তবে আমার যতটুকু মনে পড়ে যে আমার বাবা কখনো কারোর কাছে ঋণী হননি। তবে তেনারা আমাদের এই জমিটুকু নেওয়ার জন্য ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং লেগে আছে। আমাদের এখান থেকে বেশ কিছু টাকাও তারা নিয়েছে। তবে ওনারা যে এমনটা কেন করেন, গরিবের উপর জুলুম। বর্তমানে এই সমস্যাটা নিয়ে জর্জরিত, এবং এই জন্যই টাকা পয়সা জমাচ্ছি। তবে আমাদের দিন আনতে দিন যায়, এই অবস্থায় আমরা তার টাকা শোধ করবো কি হবে বলুন? মেয়েটি তখন বলল, আচ্ছা তার টাকা যদি আমি শোধ করে দিই? আমি বললাম, আপনি এটা করতে যাবেন কিসের জন্য? আপনার অলরেডি আমার জন্য অনেক কিছু করে ফেলেছেন। আমি খুব ভালোভাবেই জানি সেই খাবারগুলো আপনিই আমাকে দিয়েছিলেন, এবং রেশনগুলো সেগুলো আপনি আমাকে দিয়েছিলেন। এবং আপনি যেহেতু বললেন যে আপনি আমাকে অনেকদিন ধরে ফলো করছেন। মেয়েটি তখন বলল, আপনি আসলেই খুব ভালো এবং খুব বুদ্ধিমান, কারণ আমি না বলার আগে আপনি বুঝে গেলেন যে আমি এগুলো করেছিলাম। কিভাবে বুঝলেন? বাবা সত্যিই বলেছিল, মানুষদের বুদ্ধিমত্তা অনেক বেশি হয়। আপনার বুদ্ধিমত্তা একটু বেশিই মনে হচ্ছে, তাই না? আমি বললাম, বুদ্ধিমত্তা বেশি কিনা বা জানি না, তবে এটা কমন সেন্সের বিষয়। আপনার কথা শুনে এবং সমস্ত যোগসূত্র একত্র করে আমি এটাই পেয়েছি। তবে আপনি আমাকে কেন সাহায্য করছেন বলুন তো? তখন সেই মেয়েটি বলল, হয়তো আপনার বাঁশির সুর শুনে। আপনার বাঁশির সুর আমাকে পাগল করে, আর আপনার দুঃখগুলো আমাকে ঘুমাতে দেয় না, যার কারণে হয়তো আমি আপনাকে সাহায্য করেছি। মেয়েটির কথার মধ্যে এক ধরনের অন্যরকম মায়া আছে। তার মায়ায় আমি পড়তে চাই না। তারপর আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, বোঝা গেল, কিন্তু এরপর? তারপর মেয়েটি জানালো, এরপর কি? এরপর আপনি বাঁশি বাজাবেন, আমি শুনবো। আমি প্রায় দিন এখানে আসবো, ঠিক আছে? আগামীকালকেও আসবো। আপনি কিন্তু এখানে চলে আসবেন এই সময়টাতে। আমি বললাম, আমি যে কখন আসি আর কখন আসি না তার কোনো গ্যারান্টি নেই। তারপর মেয়েটি বলল, কই কিছু তো জানালেন না। আমি বললাম, কি জানাবো? তখন এলিজা বলল যে, আপনার ঋণটা আমি শোধ করে দিলে কেমন হয়? আমি বললাম, সেটার প্রয়োজন নেই।
আমি কষ্ট করে মেহনত করে নিজেই সব কিছু করে নিব, দেখি আর যদি না হয় তাহলে আপনার হেল্প নিব, তবে ফ্রিতে কিছু করব না, আপনি অলরেডি আমার জন্য অনেক কিছু করে ফেলেছেন। তখন মেয়েটা বলল, একদমই না, বিনিময়ে করেছি। বিনিময়ে আপনি আমাকে বাঁশির সুর শুনিয়েছেন, আর বিনিময়ে আমি আপনাকে খাবার এবং রেশন দিয়েছি, এটা বিনিময়ে ধরে রাখেন। আপনার কোনো ঋণ থাকা লাগবে না। আপনি চাইলে টাকাগুলো আমার কাছ থেকে নিয়ে সেটা এক প্রকার বিনিময় রেখে দিতে পারেন, যেমন প্রত্যেক দিন আপনি আমাকে বাঁশির সুর শোনাবেন। আমি বললাম, ঠিক আছে, দেখা যাবে। তাই বলে চলে আসলাম। বাড়িতে এসে যখন বিছানায় মাথা রাখলাম, চোখ বন্ধ করতেই মেয়েটার সেই সুন্দর চেহারা এবং এত সুন্দর বাচন ভঙ্গি আমার কানে ভেসে আসছিল। আমি তখন তাকে বললাম যে, আপনি কে বলুন তো, আমার নিজের মনের অজান্তেই, এবং কেনই বা আমার কাছে এসেছেন? মেয়েটা আসলে অসম্ভব রকম সুন্দরী, এবং তার সৌন্দর্যের ডেফিনেশন আসলে দেওয়া সম্ভব না। মেয়েটার নাম এলিজা। তাহলে কি সে কোনো বিদেশি মেয়ে, বিদেশি কোনো জিন, নাকি আমাদের এই অঞ্চলে? এইসব কিছু এখন ভাবতে ইচ্ছে হচ্ছে না। আমি এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম ভাঙলো আমাদের সেই এলাকার প্রভাবশালী লোকের ডাকে। তিনি টাকা নিতে এসেছেন এবং বলেছেন, যদি আগামী কয়েকদিনের ভিতরে সম্পূর্ণ টাকা পরিশোধ না করা হয় তাহলে বাড়িঘর ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যেতে হবে। আমরা কোথায় যাবো সেটাই ভাবছিলাম। এই অঞ্চলে যারা আছে সবাই মালিকানা, এবং এটাই আমাদের একমাত্র মাথা গোজার ঠাঁই। আরেকটা জমি আছে, সেই জমিটাও আমরা চাষ করি, সেখানে হয়তো আমি চাষবাসের কিছু ফসল লাগিয়েছি, সেই জমিটাও তার কাছে বন্ধক রাখা। আমার বাবা এমনটা কখনো করেননি, তবে তিনি যেভাবেই হোক জিনিসগুলো বাগিয়েছেন এবং আমাদেরকে এরকম একটা ট্র্যাপে ফেলেছেন। আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। আজকে সন্ধ্যায় কি এলিজা মেয়েটা আসলে তার কাছে আমি অর্থ নেব? সে বলেছে যে সে আমাকে গিয়ে বিনিময়ে টাকা দিবে। আমি তো তার কাছ থেকে বিনিময় নিতে চাইনি, বা তার কাছ থেকে সরাসরি আমি টাকা নিতে চাইনি, এই জন্য হয়তো সে এরকম একটা কথা বলেছে। সারাদিন আমার এইভাবে কেটে গেল, এবং আমি যখন ছাগলগুলোকে নিয়ে সেই জঙ্গলে গেলাম, প্রতিদিনের মতো ঘটনা রিপিট হলো। থানচিতে করে খাবার ভরে আসলো, এবং সেই সাথে এরকম একটা সুন্দর দিন কাটলো। যখন খাবার আসলো তখন আমি এলিজা এলিজা বলে ডেকেছিলাম অনেকবার, কিন্তু এলিজা আমার কাছে আসেনি। সম্ভবত দিনের বেলা ওরা আসে না, এমনটা হতে পারে, যেহেতু তারা জিন জাতি। তবে জিনেদের কোনো নেই, মানে দিন রাত নেই সম্ভবত, আমার যতটুকু মনে হয়, বা ওর কোনো সমস্যাও থাকতে পারে। খাবারগুলো যখন আমি খাচ্ছিলাম বা করছিলাম তখন ওর গায়ের ঘ্রাণ আমি পাচ্ছিলাম না। তার মানে বোঝা যাচ্ছিল যে এলিজা এখানে নেই এবং আমাকে দিয়ে সে চলে গিয়েছে। আমি খাবারগুলো অর্ধেক যেগুলো ছিল সেগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে মাকে দিলাম, বললাম কি যে আজকেও সেই লোকটা আমাকে সাহায্য করেছে। সন্ধ্যার পরে খাবারগুলো খেয়ে আমি চলে গেলাম সেই লেকের পাড়ে, সেখানে বাঁশি বাজাতে। আসমানে ভরা জ্যোৎস্না। আচমকা আমি খেয়াল করলাম লেকের ওই পার থেকে একটা নৌকা আমার দিকে ভেসে আসছে। খানিকক্ষণ পরে যখন সেই জিনিসটা কাছে আসলো, আমি দেখলাম এলিজা। আমি বললাম, এলিজা আপনি? তো তখন সেই মেয়েটি বলল কি যে, উঠে আসুন নৌকায়। আমি বললাম, নৌকায়? কিন্তু কেন? মেয়েটি তখন বলল, হ্যাঁ আসুন না, আজকে লেকের পাড়ে একদম মাঝ বরাবর নৌকায় বসে ভরা জ্যোৎস্না দেখতে দেখতে আপনার বাঁশির সুর শুনবো, খুব সুন্দর লাগে আমার কাছে। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি দুপুরবেলা কেন আসলেন না? আমি নৌকায় উঠে চড়লাম। নৌকা চলতে শুরু করলো। নৌকাটা একা একা চলছিল। এটা কি কোনো ইঞ্জিন চালিত নৌকা, নাকি কেউ হাত দিয়ে চালাচ্ছে? আমার মাথায় কিছুই ঢুকছে না। আমি তখন তাকে বললাম, আচ্ছা এলিজা, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? যদিও জিনিসটা খুব খারাপ দেখায়, তবুও টাকাগুলো আমার খুব দরকার। আমার বাসায় আজকে সেই লোকটা এসেছিল, যে কিনা আমার কাছে টাকা পায়, আমার জমি দখল করে নিবে বলেছে। মাঠে ফসল আছে, ফসল সহ জমি দখল করে নিলে আমরা হয়তো সারা বছর খেতে পারবো না। কিছু একটা করুন, আপনি আমাকে টাকাগুলো দিন, বদলে প্রত্যেকদিন আমি আপনাকে বাঁশির সুর শুনিয়ে আপনার টাকাগুলো শোধ করে দিব, কেমন? তো তখন এলিজা বলল, আমি তো গতকালকে আপনাকে বলেছিলাম আপনি বাঁশি বাজাতে না পারলেও আপনার উপর কোনো দাবি নেই, তবে আপনার বাঁশির সুর শুনতে আমার ভালো লাগে। আমি বাড়িতে থাকতে পারি না, আপনার এই সুর আমাকে মাতম করে দেয়। এটা কেন করে আমি জানি না, এবং কিসের জন্য করে তাও আমি বলতে পারবো না। তবে আপনি যেহেতু বলেছেন, আপনার কথা আমি শুনতে বাধ্য, এবং আপনার প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লাগে। তারপর এলিজা আমাকে বলল, এদিকে আসুন। আমি তার কাছে এগিয়ে গেলাম। বলল কি যে, লজ্জাবোধ না করলে আমার হাতটা ধরতে পারেন, আপনাকে নিয়ে আমি একটা জায়গায় যাব। আমি বললাম, কোথায় যাবেন? মেয়েটি তখন বলল, কোথায় যাব সেসব বিষয় নিয়ে চিন্তা করবেন না, আপনাকে আবার আমি এখানে দিয়ে যাব। এটা ভাববেন না যে আমি আপনাকে গায়েব করে দিচ্ছি বা অন্য কোথাও পাঠিয়ে দিচ্ছি। আমার সঙ্গে চলুন, নিরাপদেই আসতে পারবেন। আমি মেয়েটির হাত ধরলাম। হাতটা ছিল মোমের মতো নরম। প্রথমে ধরতে একটু সংকোচ বোধ হচ্ছিল, কারণ আমার রাখালের কাজ করে খাওয়ার হাত। মেয়েটার হাতের মতো এত নরম তো হাত তো নয়।
আমি যখন ধরলাম আমার শরীরের মধ্যে এক ধরনের বিদ্যুৎ খেলে গেল। সত্যি সত্যি বিদ্যুতের শক খেলাম। মেয়েটির মধ্যে কি এমন শক্তি আছে জানি না, তবে সেটা কেন যেন আমাকে তার প্রতি আকর্ষণ বোধ করায়। আমি যখন হাত ধরলাম, হাত ধরে বললাম কি যে আমার কেমন যেন কারেন্টের শকের মতো লাগছে। তো তখন তিনি বললেন, চোখ বন্ধ করো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ বাদে আমি খেয়াল করলাম আমাদের যে মোড়ল আছে, মানে আমাদের গ্রামের যে মোড়ল, তার বাসার পাশে আমরা বসে আছি এবং ঘরের ভেতরে। আমি তখন বললাম, এখানে আমরা কি করছি? তো তখন মেয়েটি বলল, আমরা মোড়লের লকার থেকে টাকা চুরি করতে এসেছি। এক প্রকার চুরি বলা চলে না এটাকে, এরা তোমাদের টাকাই বলে। আমি খোঁজ করেছি, এই মোড়ল তোমাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এবং তোমাদের টাকা সে এরকমভাবে একটু একটু করে চুষেছে। তোমার বাবা তার কাছ থেকে কোনো লোন নেয়নি, বরঞ্চ তোমার বাবা ওনার কাছ থেকে টাকা পেতেন, কিন্তু এক প্রকার তোমাদের উপর জোর জবস্তি করে এটা করেছেন। আমি এটা খোঁজ নিয়েছি, আমাদের এখানকার যেসব প্রাচীন জিন আছে তাদেরকে দিয়েই খোঁজ নিয়েছি, তেনারা এইসব কিছু বলেছেন। আমি জানি তুমি হয়তো এটা শুনে অবাক হচ্ছ, কিন্তু এটাই বাস্তব। আর এই যে এখন যে আলমারি খুলে টাকাগুলো নিচ্ছ, এই টাকাগুলো তোমারই টাকা, যে টাকাগুলো ও এত বছর ধরে তোমার কাছ থেকে নিয়েছে। আর এখন তোমার সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য এমনটা করছে। ও ভালো মতো জানে যে তুমি টাকা দিতে পারবে না, যার কারণে এমনটাই করছে। এগুলো রেখে দাও। প্রায় 4 থেকে 5 বান্ডিল টাকা, এবং বললো, এইটা এখানে তোমার বাবা যে টাকা পেত সেই টাকা সমেত সমস্ত কিছু আছে, তুমি এটা নিয়ে এখন চলো আমার সঙ্গে। আমি হাত থরথর করে কাঁপছিল টাকাগুলো যখন ধরছিলাম, কারণ এত টাকা একসঙ্গে আমি কখনো দেখিনি। ঘটনা সত্য কিনা আমি জানি না। আমি সঙ্গে সঙ্গেই সেই জিনিসগুলো নিয়ে পরিটার হাত ধরে বাইরে বেরিয়ে আসলাম। সেই নৌকার উপর বসে আছি, এতগুলো টাকা আমার নৌকার সামনে পড়ে আছে। আমি বললাম, এলিজা, আপনি কি সত্যি কথা বলছেন? টাকাগুলো কি সত্যি আমার? তো তখন এলিজা বলল, জি হ্যাঁ, এই টাকাগুলো সত্যি আপনার। কালকে যখন মোড়ল আসবে তখন এই যে অতিরিক্ত যে টাকা এনেছি, উনি যে কয় টাকা চেয়েছেন এই টাকাগুলো আপনি তাকে দিয়ে দিবেন, ঠিক আছে? আর বাকিগুলো আপনি রেখে দিবেন। আপনার নিজের আত্ম উন্নয়ন অথবা বাড়িঘর দৌড়, আপনার বোনও তো আছে, তাকে তো বিয়ে দিতে হবে। সব মিলিয়ে আপনি আপনার নিজের ভালোর জন্য খরচ করবেন। আমি অনেকটা খুশি হলাম, আমার চোখে অশ্রু চলে আসলো। এলিজা বলল কি যে, কান্না করছেন কিসের জন্য? এগুলো তো আপনারই প্রাপ্য। আর আপনার যদি অবিশ্বাস হয় আপনি আপনার মায়ের কাছে জিজ্ঞেস করতে পারেন। আমি ওদিনকে এলিজাকে বেশ খানিকক্ষণ বাঁশির সুর শোনালাম এবং এলিজা খুব সুন্দর গান করতে পারে। এলিজা যখন গুনগুন করে গান গাইছিলাম, বললাম, আচ্ছা আপনি তো গান গাইতে পারেন মনে হচ্ছে, একটু গান শোনান তো আমাকে। এলিজা মেয়েটা অসম্ভব রকমের সুন্দর, সে যে একটা পরী সেটাই আমার বিশ্বাস হচ্ছিল না মাঝে মধ্যে। তারপর আমি তাকে বললাম যে, আজকে আমি উঠি, হ্যাঁ, কালকে সকালবেলা আবার আমাকে কাজে বের হতে হবে। আর আপনি যে প্রত্যেকদিন দুপুরবেলা আমার জন্য খাবার রেখে আসেন, এটার জন্য ধন্যবাদ। আমার বাড়ি থেকে হয়তো খাবার রান্না করে দিতে পারে না, কিন্তু আপনি আমার জন্য এই জিনিসটা করেন, তবে আজকে থেকে আর করা লাগবে না। আপনি যে কয়েকদিন করেছেন সেই কয়েকদিনই আপনাকে অনেক ধন্যবাদ। মেয়েটি তখন বলল, আমি যতদিন আপনার সঙ্গে আছি ততদিন এটা চলতে থাকবে, এটা কখনো বন্ধ হবে না। প্রিয় দর্শক, এই গল্পের পরবর্তী এপিসোডে কি হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। দ্বিতীয় এপিসোড খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। আপনারা যদি এই গল্পটিকে পছন্দ করে থাকেন এবং এই গল্পের পরবর্তী আরও অনেকগুলো এপিসোড চান, তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন। যত বেশি কমেন্ট করবেন তত সম্ভাবনা থাকবে এই গল্পটি বড় হবার এবং আরও ইন্টারেস্টিং হবার। আপনাদের কাছে কেমন লাগছে প্রত্যেকে কমেন্ট করে আমাকে জানাবেন। একটা কমেন্ট করতে আপনাদের টাকা পয়সা বা অন্য কোনো কিছু তো দেওয়া লাগবে না, শুধুমাত্র একটা কমেন্ট করে যাবেন। এই ভিডিওতে আমি মিনিমাম 200 কমেন্ট চাই, এবং 200 কমেন্ট আপনারা কিভাবে করবেন সেটা আপনারা জানেন। 200 কমেন্ট হওয়ার পরে আমি পরবর্তী এপিসোড আনবো। আশা করি আপনারা সেটা করবেন, কারণ আমার ফ্যান ফলোয়ার্স যারা আছেন তারা আমাকে সবাই অনেক ভালোবাসেন। বরাবরের মতো কণ্ঠে আমি আজ ইমরান এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম, এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স। আমাদের দ্য মেগাবক্স প্রাইমে অন্য একটি সিরিজ চলছে, সেটাও আপনারা বেশি বেশি করে ভালোবাসা দিবেন। এখন থেকে আপনারা যত বেশি আমাদের ভিডিওতে কমেন্ট করবেন তত দ্রুত আমি পরবর্তী এপিসোডগুলো এবং আরও সুন্দর সুন্দর গল্প আপনাদের জন্য নিয়ে আসবো, এবং সেই সাথে সত্য ঘটনার থ্রিলিং এপিসোডগুলো তো আমাদের ভূত বাক্সে নিয়মিতই আসছে। আশা করি আমাদের 3টি চ্যানেলই আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।